মুভির শুরুতেই আমরা বেশ থ্রিলিং একটা দৃশ্য দেখতে পাই। একটা ফ্ল্যাটে কয়েকজন ইঞ্জিনিয়ার কম্পিউটার নিয়ে ব্যস্ত ছিল। হুট করেই তারা সিসিটিভি ফুটেজে খেয়াল করে অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু একটা তাদের দিকেই তেড়ে আসছে। স্ক্রিনে এই বিদঘুটে প্রাণীটাকে দেখে সবাই তো ভয় পেয়ে যায়। ঠিক তখনই তাদের মধ্যে একজন সাহস দেখিয়ে বলে, আমি একটু বাইরে গিয়ে দেখে আসছি ব্যাপারটা কি। সে বুক ধরফরানি নিয়ে আস্তে আস্তে দরজার দিক এগিয়ে যায়, কিন্তু দরজার বাইরে পা বাড়াতেই অলৌকিক এক দানব তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তাকে শেষ করে দেয়। সেখানে শুধু একটা দানবই ছিল না, চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে আরও অনেক দানব চলে আসে। চোখের পলকে তারা ফ্ল্যাটের সব মানুষকে নির্মমভাবে মেরে ফেলে। আর দেখতে দেখতে পুরো পৃথিবীটাই এই ভয়ঙ্কর ও অদ্ভুত সব দানবদের দখলে চলে যায়। চারদিকে শুধু চিৎকার আর হাহাকার। প্রতিটা মানুষ প্রতিটা সেকেন্ড চরম আতঙ্কের মধ্যে কাটাতে শুরু করে। সবাই শুধু নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটছিল। মানুষ এদের নাম দেয় মানুষ খেকো দানব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সরকার এই দানবদেরকে মোকাবিলা করার জন্য এক বিশাল আর্মি ফোর্স নামায়। কিন্তু সমস্যা হলো এই দানবদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। এদের সংখ্যা জ্যামিতিক হারে এতই দ্রুত বাড়ছিল যে গুলি করেও তাদেরকে শেষ করা যাচ্ছিল না। আর্মিরা দিনরাত জানপ্রাণ দিয়ে লড়াই শুরু করলেও শেষমেশ তারা ব্যর্থ হয়। এরই মধ্যে গল্পে এন্ট্রি হয় ডেভিড নামের এক ভদ্রলোকের। সে একটা কোম্পানিতে চাকরি করে। চারপাশের এই ভয়াবহ অবস্থা দেখে ডেভিড তার বসকে গিয়ে বলে, আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে। বসও পরিস্থিতি বিবেচনা করে তাকে ছুটি দিয়ে দেয়। অন্যদিকে আমরা ডেভিডের প্রাক্তন স্ত্রী লরাকে দেখতে পাই। লরা পেশা একজন গবেষক এবং সে এই দানবদের নিয়ে কিছু রিসার্চ করছিল। লরার সাথে মিস্টার মিল্টন নামের আরও একজন এই রিসার্চে কাজ করছিল। জানিয়ে রাখা ভালো, ডেভিড আর লরার এখন আর আগের মতো বনাবনি হয় না। তাদের ডিভোর্স হয়ে গেছে, তবে তাদের একটা আদুরে ছেলেও আছে। ডিভোর্সের চুক্তি অনুযায়ী ছেলেটি 1 মাস তার বাবা ডেভিডের কাছে থাকবে আর পরের মাস তার মায়ের কাছে থাকবে। কাজের ফাঁকে মিস্টার মিল্টন লরাকে একটু ফ্ল্যাট করার সুযোগ খুঁজে নেয়। সে লরাকে বলে, তোমার ছেলে তো এই সপ্তাহে তার বাবার কাছে চলে যাচ্ছে, তাহলে এই ফাঁকে আমার সঙ্গে রোমান্টিক ডেটে গেলে হয় না? লরা অবশ্য মিস্টার মিল্টনের এই প্রস্তাবে রাজি হয় না, সরাসরি মানা করে দেয়। সে বেশ নরম সুরেই বলে, মিস্টার মিল্টন, আমি জানি আপনি আমার অনেক খেয়াল রাখেন, কিন্তু আমার অন্য প্ল্যান আছে। এদিকে আমরা স্ক্রিনে দেখতে পাই লরা আর ডেভিডের ছেলে টাইলারকে। আর টাইলারের পাশে যে মিষ্টি মেয়েটি দাঁড়িয়ে আছে সে হলো তার গার্লফ্রেন্ড। মেয়েটি একা একা গভীর কি যেন একটা ভাবছিল। সে দেখে টাইলার মুচকি হেসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি আগামীকাল যে সূর্যগ্রহণ হবে তা নিয়ে ভাবছ? মেয়েটি হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি শুনেছিলাম গতবার গ্রহণের সময় নাকি লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। এবারও তেমন হবে না তো? টাইলার তার গার্লফ্রেন্ডের হাতটা জড়িয়ে ধরে বসা দিয়ে বলে, আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো তোমার সঙ্গে। অন্যদিকে আর্মি ক্যাম্পে টানটান উত্তেজনা। একজন আর্মি অফিসারের কাছে হুট করে হেডকোয়ার্টার থেকে ফোন আসে। ফোনে ওপাশ থেকে বলা হয়, আপনাকে খুব শীঘ্রই অফিসে আসতে হবে। গত 5 ঘন্টা ধরে মাটির নিচে অদ্ভুত কিছু নড়াচড়া টের পাওয়া যাচ্ছে, আর মাটির গভীর থেকে কেমন যেন বিদঘুটে আওয়াজ আসছে। ফোনটা রেখে অফিসার তার পাশে থাকা এক সিপাহীকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়, সত্যি কি ওই মানুষখেকো দানবগুলো আবারও ফিরে আসবে? সিপাহী বেশ সাহসের সঙ্গে জবাব দেয়, জানি না স্যার, তবে যদি আসে আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব। এরই মধ্যে ডেভিড লরার বাড়িতে হাজির হয় তার ছেলে টাইলারকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু প্রাক্তন স্বামী স্ত্রী মুখোমুখি হলে যা হয় আর কি। কথা বলতে বলতে ডেভিড আর লরা পুরনো বিষয় নিয়ে ঝগড়া জুড়ে দেয়। তাদের এই রোজকার ক্যাচাল দেখে টাইলার বিরক্ত হয়ে বলে, বাবা, তোমাদের ঝগড়া শেষ হলে আমরা চলো বেরিয়ে যাই, আমি কিন্তু গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। এরপর টাইলার তার বাবার সঙ্গে থাকার জন্য রওনা দেয়। এদিকে আর্মি ক্যাম্পগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে কোনো মুহূর্তে দানবগুলো হামলা করতে পারে, তাই যেন সর্বোচ্চ সতর্ক থাকা হয়। রাত তখন 1টা। ডেভিডের বাবা হঠাৎ করে ডেভিডকে ফোন করে বেশ চিন্তিত গলায় বলে, আগামীকাল দুপুরের আগেই তুমি পুরো ফ্যামিলিকে নিয়ে আমার এখানে চলে এসো। আমি তোমাদের সবার জন্য একটা সুরক্ষিত জায়গার ব্যবস্থা করে রেখেছি। মনে রেখো, গ্রহণ শুরু হওয়ার আগেই যেন তোমাদের সবাইকে এখানে দেখতে পাই। পরদিন সকালে টাইলার টিভিতে ব্রেকিং নিউজ দেখছিল। খবরে দেখাচ্ছে সাগরে লাখ লাখ মাছ কোনো একটা অজানা কারণে মরে ভেসে উঠেছে। পুরো পৃথিবী জুড়ে যেন এক অশুভ সংকেত ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ খবর দেখে লরা আতঙ্কিত হয়ে ডেভিডকে ফোন করে বলে, তুমি এখনই টাইলারকে নিয়ে আমার কাছে চলে এসো। কিন্তু ডেভিডের অহংকারে লাগে। সে বলে, আমি ওর বাবা আর ও আমার কাছে সম্পূর্ণ সুরক্ষিত আছে, তোমার চিন্তা করতে হবে না। কিন্তু লরা কিছুতেই মানতে চায় না। সে জানায় মিস্টার মিল্টন তাদের সবার জন্য একটা মাটির নিচে সেফটি হাউস বুকিং করে রেখেছে। সেখানে যাওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই ফোনালাপের মাঝে এক চরমকাণ্ড ঘটে যায়।
বাবা মায়ের এই টানাপোড়েনের সুযোগ বুঝে টাইলার বাড়ি থেকে চুপচাপ পালিয়ে যায়। ডেভিড ঘরে এসে টাইলারকে না পেয়ে পুরো আকাশ থেকে পড়ে। সে পাগলের মতো ছেলেকে খুঁজতে বেরিয়ে যায় এবং লরাকে ফোন করে বাধ্য হয়ে বলে, হ্যাঁ লরা, আমরা তোমার ওখানে আসছি। আসলে সে টাইলারকে খুঁজছিল। ওদিকে মিল্টন লরাকে তাড়া দিয়ে বলে, আমাদের যত দ্রুত সম্ভব সেফটি হাউসে পৌঁছাতে হবে। দেরি হলে ওখানে আর জায়গা পাওয়া যাবে না, হাউসফুল হয়ে যাবে। কিন্তু মা তো মাই। লরা সাব জানিয়ে দেয়, আমি আমার ছেলেকে একা ফেলে কোথাও যাব না। কোনো উপায় না দেখে মিল্টন তখন টাইলারের মোবাইল ফোন ট্র্যাক করে। ট্র্যাকিংয়ে দেখা যায় টাইলার একটা পার্কে বসে আছে। লরা আর মিল্টন কালবিলম্ব না করে গাড়িতে উঠে পার্কের দিকে রওনা দেয়। আসলে টাইলার এই মহাবিপদের দিনেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিল। পার্কের এক কোণায় দাঁড়িয়ে টাইলারের গার্লফ্রেন্ড তখন ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আমরা কি আগামীকালের সূর্যটা দেখতে পাবো তো? গার্লফ্রেন্ডের ওই মন খারাপ করা কথাটা শুনে টাইলার তার হাতটা শক্ত করে ধরে সান্ত্বনা দিয়ে বলে, আরে ধুর, এভাবে বলতে নেই। পরিস্থিতি যাই হোক না কেন আমি তোমার হাত কখনোই ছাড়ব না। আমরা একই সাথে এই বিপদ পার করব। ঠিক তখনই এক অদ্ভুত শব্দে তারা আকাশের দিকে তাকায়। আর তাকানো মাত্রই সবার কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। তারা দেখতে পায় আকাশ জুড়ে যেন আগুনের গোলা উঠছে, আর সেই আগুনের আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার উড়ন্ত দানব। এই দৃশ্য দেখে পুরো শহরের মানুষ দিকবিদিক জ্ঞান হারিয়ে গাড়ি নিয়ে পালাতে শুরু করে, যার ফলে রাস্তায় মাইলের পর মাইল ভয়াবহ ট্রাফিক জ্যাম লেগে যায়। এদিকে আর্মি ক্যাম্পেও তখন নরক নেমে এসেছে। হঠাৎ করেই একটা বিশাল দানব ক্যাম্পে হানা দেয়। আর্মিরা কিছু বুঝে ওঠার আগেই দানবটি হিংস্রভাবে একের পর এক মানুষকে চিরতরে শেষ করতে শুরু করে। চারদিকে শুধু রক্তের হোলি খেলা। এই চরম হাঙ্গামার মধ্যেই ডেভিড কোনো রকমের পার্কের ভেতর থেকে টাইলার আর তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করে। ঠিক একই সময় লরা আর মিল্টনও তাদের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সবাই আর এক সেকেন্ডও নষ্ট না করে গাড়িতে উঠে বসে। মিল্টন যে সেফটি হাউস বুকিং করেছিল গাড়ি এখন সেই দিকে ঝড়ের গতিতে ছুটতে শুরু করেছে। গাড়িতে বসে ঘড়ির দিকে তাকিয়ে টাইলার বলতে শুরু করে, গ্রহণ শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এর আগেই আমাদের যে কোনো উপায় ওই সেফটি হাউসে পৌঁছাতেই হবে। কিন্তু নিয়তির পরিহাস, কিছু দূর যেতেই তারা দেখতে পায় পুরো শহর গাড়িতে জ্যাম হয়ে গেছে। চাকা 1 ইঞ্চি নড়ছে না। এই দেখে লরা হতাশ হয়ে কেঁদে ফেলে আর বলে, আমার মনে হয় ওই সেফটি হাউস পর্যন্ত পৌঁছাতে পারবো না। কিন্তু মিল্টন হাল ছাড়ে না। সে স্টিয়ারিংয়ে চাপ দিয়ে বলে, আরে একটু পজিটিভ ভাবো, আমরা নিশ্চয়ই পৌঁছাবো। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে তারা সেই সেফটি হাউসের সামনে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে বাধে আরেক মহাবিপদ। সেফটি হাউসের গেটে থাকা সিকিউরিটি গার্ডরা সব জানিয়ে দেয়, ভেতরের জায়গা একদম শেষ হয়ে গেছে। এখানে এখন শুধুমাত্র মহিলা আর ছোট বাচ্চাদেরকে থাকার অনুমতি দেওয়া যাবে, কোনো পুরুষ ঢুকতে পারবে না। গেটের সামনে তখন তিল ধারণের জায়গাটুকুও নেই। মানুষের উপচে পড়া ভিড় আর চিৎকার। পরিস্থিতি বেগতিক দেখে ডেভিড তার ছেলে টাইলারকে বুকে জড়িয়ে বলে, টাইলার বাবা মার, তুমি তোমার মায়ের সঙ্গে ভেতরে চলে যাও, আমার জন্য ভেবো না, আমার কিচ্ছু হবে না। কিন্তু টাইলারের চোখ দিয়ে তখন অশ্রু ঝরছিল। সে ডেভিডকে শক্ত করে ধরে বলে, না বাবা, আমি তোমাকে একা ফেলে কোথাও যাব না। এই বাবা ছেলের আবেগময় বোঝাপড়া আর কান্নাকাটির মাঝেই হুট করে অ্যানাউন্স করা হয়, সেফটি হাউস পুরোপুরি ভরে গেছে। অর্থাৎ লরা বা টাইলার কেউ আর ভেতরে যাওয়ার সুযোগ পাবে না। বাধ্য হয়ে মন খারাপ করে তারা সেখান থেকে ফিরে আসে। গাড়িতে বসে সবাই তখন দিশেহারা। তারা ভেবেই পাচ্ছিল না যে এই একটা দিনের জন্য তারা কোথায় গেলে একটু সুরক্ষিত আশ্রয় পাবে। সবার চোখ মুখে তখন মৃত্যুর ভয়। আর ডেভিড সবাইকে আশ্বস্ত করে বলে, তোমরা কেউ একদম টেনশন নিও না, সময়ের আগে আমার বাবা আমাদের সবার জন্য একটা দারুণ সুরক্ষিত সেফটি হাউসের ব্যবস্থা করে রেখেছে। আমরা এখন সরাসরি সেখানে চলে যাব। টাইলার অস্থির হয়ে মোবাইলের স্ক্রিন দেখে বলে, বাবা, গ্রহণ শুরু হতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। এটা শুনে মিল্টন ভয় পেয়ে যায় আর বলে, আমাদের এখান থেকে খুব একটা দূরে নয় একটা বড় স্কুল আছে, সেখানে গেলে কেমন হয়? আমরা হয়তো সুরক্ষিত থাকতে পারবো। কিন্তু বাকিরা এক বাক্যে মানা করে দেয়। সবাই বলে, স্কুলে এতক্ষণে হাজার হাজার মানুষ ভর্তি হয়ে গেছে, সেখানে গিয়ে শুধুমাত্র সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। তারা গাড়ি নিয়ে আবারও রওনা দেয়। কিন্তু কিছু দূর যেতেই আবারও সেই অভিশপ্ত ট্রাফিক জ্যামে পড়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে দুপুরের আকাশটা কেমন যেন কুচকুচে কালো হয়ে যায়। হ্যাঁ, সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। গ্রহণ শুরু হতেই চারপাশের বাতাস ভারী হয়ে যায়। মাটির নিচ থেকে ঝাঁকে ঝাঁকে ভয়ঙ্কর সব দানব তীব্র গতিতে ছুটতে শুরু করে। আর আকাশ থেকে ডানাওয়ালা দানবগুলো বাজ পাখির মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। ঠিক এই ঝামেলার মধ্যে লরার গাড়ির উপর একটা দানব এসে পড়ে। লরা আর ডেভিড কিছু বোঝাটার আগেই দানবটি মিস্টার মিল্টনকে এক ঝাটকায় গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় এবং চোখের পলকে তাকে মেরে ফেলে দেয়। চারপাশে তখন শুধু রক্তের বন্যা বয়ে যায়। সবাই নিজের জীবন বাঁচাতে পাগলের মতো ছোটাছুটি করছিল। ডেভিড তখন লড়াকু ড্রাইভারের রূপ নেয়।
সে লরাকে বলে, আমি শহরের ড্রেন আর কালভার্টের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা জানি। ওখান দিয়ে গেলে আমরা জ্যাম ছাড়াই আমার বাবার কাছে পৌঁছে যাব। গাড়ির পেছনের ছিটে বসে টাইলারের গার্লফ্রেন্ড তখন ভয়ে কাঁপতে কাঁপতে ঠুকরে কেঁদে ওঠে। সে আকাশপানে তাকিয়ে বলে, আচ্ছা লরা আন্টি, ঈশ্বর কেন আমাদের এই ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন? আমরা মানুষের এমন কি ক্ষতি করেছি? লরা মেয়েটির মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলে, দেখো মা, এই দানবগুলো আসলে কোথা থেকে আর কেন এসেছে তা নিশ্চিতভাবে কেউ জানে না। আমরা শুধু এইটুকুই জানি যে এরা জীবন্ত শয়তান। কেউ কেউ বলে মানুষের পাপে ঈশ্বর রেগে গিয়ে এদেরকে পাঠিয়েছেন। তখন মেয়েটি জিজ্ঞাসা করে, ঈশ্বর কি তাহলে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন? লরা দীর্ঘশ্বাস ফেলে বলে, হতেও পারে, তবে প্রাচীন কিছু রিসার্চ বলে এই প্রাণীগুলো নাকি মানুষের সৃষ্টির আগে থেকেই এই পৃথিবীতে বসবাস করে। এরা মাটির নিচে টানা হাজার হাজার বছর ধরে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, আর কোনো এক অজানা কারণে হাজার হাজার বছর পর সূর্যগ্রহণের এই একটা দিনের জন্য এরা সবাই জেগে ওঠে। দিনটা পার হলে এরা আবারও ঘুমিয়ে পড়বে। কথা বলতে বলতে হুট করে গাড়ির ড্যাশবোর্ডে লালবাতি জ্বলে ওঠে। পেট্রোলের কাঁটা একদম শূন্যের কোঠায়। ডেভিড কপালে হাত দিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে, গাড়ির তেল শেষ। সামনে যদি কোনো পেট্রোল পাম্প না পাই তাহলে আমরা এখানেই শেষ হয়ে যাব। কিন্তু দূরে যেতেই তারা দেখতে পায় রাস্তার ওপর অনেকগুলো গাড়ি লাইন ধরে নিথর হয়ে দাঁড়িয়ে আছে। ডেভিড গাড়ি থামিয়ে সাবধানে নেমে একটা গাড়ির ভেতরে উকি দেয়। সে দেখতে পায় ভেতরের মানুষটি মরে ভূত হয়ে পড়ে আছে। আসলে এই গাড়িগুলোর পেট্রোলও শেষ হয়ে গিয়েছিল। ডেভিড তখন মরিয়া হয়ে একটা করে গাড়ি চেক করতে শুরু করে, যদি কোনো ভালো গাড়ি পাওয়া যায় যা দিয়ে তারা বাকি পথটুকু পার হতে পারবে। হঠাৎ একটা বড় গাড়ির দরজা খুলে ডেভিড যেই না ভেতরে ঢুকে, অমনি পেছন থেকে একটা অপরিচিত লোক ডেভিডের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, একদম কোনো শব্দ করবে না। লোকটা একটা লাইটার জেলে জানালার বাইরে ইশারা করে। ডেভিড তাকিয়ে দেখতে পায় বাইরে একটা বিশাল সাইজের ভয়ঙ্কর দানব ওত পেতে দাঁড়িয়ে আছে। তারা দুজন গাড়ির সিটের নিচে একদম ফ্ল্যাট হয়ে শুয়ে আছে, যাতে দানবটি তাদেরকে দেখতে না পায়। বাইরে তখন দানবটি অন্য কিছু মানুষকে জ্যান্ত চিবিয়ে খাচ্ছিল। এই সুযোগে ডেভিড খুব সাবধানে শব্দ না করে গাড়ির পেছনের দিকে ব্যাক করতে শুরু করে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। তারা যখন ওই গাড়ি থেকে নেমে ডেভিডের মেন গাড়িতে উঠে যাচ্ছিল, ঠিক তখনই দানবটি তাদেরকে দেখে ফেলে। সে এক বিকট গর্জন দিয়ে তাদের দিকে তেড়ে আসে। তখন ওই অপরিচিত লোকটি দানবটির নজর কাড়তে নিজের কাছে থাকা লবণের প্যাকেট থেকে দানবটার দিকে ছুটতে শুরু করে। আসলে মানুষের মধ্যে একটা গুজব রটেছিল যে এই দানবগুলোকে নুন ছিটালে নাকি এরা মারা যায়, কিন্তু না, বাস্তবতা বড়ই কঠিন। নুন ছিটানোতে দানবটার কিছুই হয় না, উল্টো সে আরও বেশি রেগে যায় এবং ওই লোকটাকে এক থাবায় মেরে ফেলে। ডেভিড আর এক সেকেন্ডও দেরি না করে গাড়ির এক্সিলেটর পুরো চাপ দিয়ে দেয় এবং প্রচণ্ড স্পিডে সেখান থেকে বেরিয়ে যায়। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর লরা ক্লান্ত আর আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করে, ডেভিড আর কত দূর? আমরা কি পৌঁছাতে পারবো না? ডেভিড শক্ত হাতে স্টিয়ারিং ধরে বলে, আর একদম বেশি দূর না, এই তো আমরা এসে গেছি। অবশেষে তারা শহরের কোলাহল থেকে একটু দূরে বিশাল ফাঁকা জায়গায় পৌঁছে যায়। সেখানে দেখা যায় কংক্রিটের তৈরি একটা বিশাল মজবুত আর সুরক্ষিত ঘর রয়েছে। ডেভিডের বাবা মিস্টার রিচার্ড এখানেই থাকেন। গাড়ি থেকে নেমে তারা পাগলের মতো দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করতে শুরু করে। বাবা, দরজা খোলো, আমরা এসে গেছি। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। দরজা যেন লোহার মতো বন্ধ হয়ে আছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর দরজা না খোলায় সবাই হতাশ হয়ে যায়। তারা ভাবে হয়তো বাবা আর বেঁচে নেই, কিন্তু ক্যামেরা লেন্স আমাদেরকে নিয়ে যায় ঘরের ভেতরে। সেখানে দেখা যায় ডেভিডের বাবা বেঁচে আছেন ঠিকই, কিন্তু এক অন্ধকার কোণ থেকে কেউ একজন তার মাথার পেছনে বন্দুক তাক করে রেখেছে। বাইরে তখন আর এক বিপদ। টাইলার হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। ডেভিড আর লরা তাকিয়ে দেখতে পায় একটা বা দুটো নয়, দূর থেকে কয়েক হাজার সেই বিদঘুটে নরপিশাচ তাদের দিকে ধেয়ে আসছে। বাইরের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে তা দেখে সবার বুকের ভেতর কাঁপন ধরে যায়। তারা ভয় কাঁপতে কাঁপতে দরজা খোলার জন্য জানপ্রাণ দিয়ে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। দানবগুলো একদম খারিশে নিঃশ্বাস ফেলছিল, আর কয়েক সেকেন্ড দেরি হলেই তারা সবাইকে ছেড়ে টুকরো টুকরো করে ফেলবে। ঠিক এই চরম মুহূর্তেই ডেভিডের বাবা চটপট করে দরজাটা খুলে দেয় এবং তারা সবাই কোনো রকমের ভাবে ভেতরে ঢুকে প্রাণ বাঁচায়। ঘরের ভেতরে গিয়ে তারা একজনকে দেখতে পায়। লোকটা নিজের পরিচয় দিয়ে বলে, আমি স্পেশাল আর্মি ফোর্সের একজন দলনায়ক। ওই দানবগুলো আমার টিমের বাকি সবাইকে নির্মমভাবে মেরে ফেলেছে। আমি অলৌকিকভাবে কোনো রকমের ভাবে নিজের প্রাণটা বাঁচিয়ে এখানে আপনাদের সামনে আশ্রয় নিয়েছি। কথাটা শেষ হতে না হতেই হুট করেই বাইরে থেকে বিদঘুটে আর ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসতে শুরু করে। দানবগুলো যেন ঘরটার চারপাশে উৎপেতে বসে আছে। এসব শব্দ শুনে টাইলারের গার্লফ্রেন্ড ভয় পেয়ে বলে, এই প্রাণীগুলো যদি কোনোভাবে দেয়াল ভেঙে বা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে? ডেভিডের বাবা তাকে আশ্বস্ত করে হাসি মুখে বলে, আরে পাগলি, ওটা কখনোই সম্ভব না। এই ঘরটা আমি নিজ হাতে তৈরি করেছি। তোমরা কেউ একদম টেনশন নিও না, এখানে আমরা সবাই পুরোপুরি সুরক্ষিত আছি।
আর শোনো, আমার স্ত্রী স্টেলা তোমাদের সবার জন্য খুব চমৎকার খাবার রান্না করেছেন। চলো সবাই খেয়ে একদম ঘুমিয়ে পড়ি। খাওয়া দাওয়ার পর ডেভিড তার ছেলে টাইলারের মাথায় হাত বুলিয়ে আলতো করে বলে, আজকে রাতটা কোনো রকম কেটে গেলেই হলো বাবা। আগামীকাল সকালে সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে, সেই সঙ্গে এই অদ্ভুত প্রাণীগুলো আবার মাটিতে ঘুমিয়ে পড়বে। তাই বেশি চিন্তা করো না, আমরা সবাই একসঙ্গে বেঁচে ফিরব। ঘুমানোর আগে তারা ঘরের সিসিটিভি স্ক্রিনে চোখ রেখে শিউরে ওঠে। দানবগুলো বাইরের একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে, যেন ভেতরে ঢোকার সুযোগ খুঁজছে। এই দৃশ্য দেখে ডেভিড নিজের সুরক্ষার জন্য চট করে একটা ধারালো ছুরি পকেটে গুজে নেয়। এরপর সবাই যখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন আর্মির দলনায়ক বলে, আপনারা ঘুমান, আমি সারা রাত জেগে চারদিকটা নজর রাখছি। তবে আর্মি অফিসারের কিছু আচরণে ডেভিডের সন্দেহ হয় এবং তাদের মধ্যে হালকা কথা কাটাকাটি ও ঝামেলা বেঁধে যায়। ঠিক এই বিশৃঙ্খলার সুযোগে ঘরের ছোট্ট একটা ফাঁক দিয়ে ডানাওয়ালা পতঙ্গের মতো কোনো ছোট্ট একটা হিংস্র প্রাণী তাদের ভেতরে ঢুকে যায়। আর দুর্ভাগ্যবশত তারা ডেভিডের মা স্টেলাকে কামড়ে ধরে মারাত্মকভাবে জখম করে দেয়। চারদিকের পরিস্থিতি দেখে ডেভিড চিৎকার করে বলে, আমাদের হাতে এক মুহূর্ত সময় নেই, এই ঘর আর নিরাপদ নয়। দানবগুলো ভেতরে ঢোকার জন্য রাস্তা চেনে গেছে, আমাদেরকে খুব শীঘ্রই এই ঘর থেকে পালাতে হবে। তখন তার বাবা উপায় না দেখে বলে, ঘরের পেছনের দিকে একটা মাটির নিচে সুড়ঙ্গ আছে, ওটা দিয়ে বাইরে যাওয়া যাবে। কিন্তু আহত মা স্টেলা ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আমি বিষাক্ত কামড়ে জখম হয়ে গেছি, আমি বেশি দূর যেতে পারবো না। আমার জন্য তোমরা নিজেদের জীবন বিপন্ন করো না, তোমরা সবাই চলে যাও। মায়ের এই আকুলতা সবার চোখে জল এনে দেয়। এই সময় আর্মির দলনায়ক বলে, এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে একটা বড় আর্মি গাড়ি রাখা আছে, আর সেটার তেলের ট্যাঙ্কি পুরোপুরি ফুল। আর সেখান থেকে 20 কিলোমিটার দূরে একটা সুরক্ষিত বাংকার রয়েছে, আমি আপনাদের সবাইকে সেখানে নিয়ে যাব। বাধ্য হয়ে সবাই চোখের জল মুছে নিজেদের হাতে অস্ত্র তুলে নেয় এবং সুড়ঙ্গের পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় একটা দানব মরে উপর হয়ে পড়ে আছে। তখন টাইলারের গার্লফ্রেন্ড জেইনা ওটাকে একটু ছুতে যায়, অমনি মরা দানবের শরীর থেকে চাবুকের মতো একটা শিকল এসে শক্ত করে তার পা জড়িয়ে ধরে। মেয়েটি চিৎকার করে উঠলে ডেভিড আর টাইলার ওটার উপরে অবিরাম গুলি চালাতে শুরু করে এবং শেষমেশ ওটা মেয়েটির পা ছেড়ে দেয়। আর্মির দলনায়ক তখন ডেভিডকে বলে, দয়া করে আমার উপর একটু ভরসা রাখুন আর আমার হাতের বাঁধনটা খুলে দিন। আসলে সে নিজে ওই দানবের আক্রমণে আহত হয়েছিল, আর এই ভাইরাসের নিয়মই হলো যে একবার এদের মাধ্যমে আহত হবে তার শরীর ধীরে ধীরে মানুষের রূপ হারিয়ে ওই হিংস্র জানোয়ারদের মতো হয়ে যাবে। এরপর তারা যখন একটা পাহাড়ের চূড়ায় পৌঁছায়, সেখান থেকে নিচের দিকে তাকিয়ে সবার চোখ কপালে উঠে যায়। পুরো শহর দাউ দাউ করে জ্বলছিল, যেন জীবন্ত এক নরক। কোনো রকমের তারা দৌড়ে সেই আর্মি গাড়িটার পাশে গিয়ে পৌঁছায়, কিন্তু কপাল খারাপ, ডেভিড চাবি ঘুরিয়ে গাড়িটা কিছুতে স্টার্ট করতে পারছিল না। ওদিকে পেছনে তাকিয়ে দেখতে পায় ঝাঁকে ঝাঁকে দানব তাদের ওই গাড়ির দিকে তেড়ে আসছে। ঠিক এই মুহূর্তে নিজের ফ্যামিলিকে বাঁচাতে মা স্টেলা গাড়ি থেকে নেমে দানবের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং নিজের জীবন উৎসর্গ করে দেয়। মায়ের এই আত্মত্যাগের ঠিক ওই মুহূর্তে ম্যাজিকের মতো গাড়িটা স্টার্ট হয়ে যায়। তারা গাড়ি নিয়ে ঝড়ের গতিতে ছুটে যায়। গাড়ির রেডিও অন করতে শুনতে পায় খবরে বলছে পুরো শহরে লাখ লাখ মানুষ মারা গেছে, চারদিকে শুধু ধ্বংসলীলা। অবশেষে আর্মির দলনায়ক বলা সেই সেফটি প্লেসে তারা পৌঁছে যায়, কিন্তু সেখানে এসে তারা অবাক হয়ে যায়। বাংকারের বিশাল প্রধান দরজা আগে থেকেই খোলা। অত্যন্ত আতঙ্ক নিয়ে তারা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে শুরু করে, কিন্তু ভেতরে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। চারদিকটা যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেছে। ভেতরে আলো জ্বালানোর জন্য তারা দুজনে জেনারেটর রুমের দিকে পা বাড়ায়। তখন সেখানে যাওয়ার সময় টাইলার ঘড়ির দিকে তাকিয়ে একটু স্বস্তি সুরে বলে, আর মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টা কোনো রকমে টিকে থাকতে পারলেই গ্রহণ কেটে যাবে আর আমরা সবাই বেঁচে যাব। কিন্তু ভাগ্য এত সহজে তাদেরকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হুট করে অন্ধকার থেকে একটা হিংস্র প্রাণী তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে এবার আর কেউ দেরি করে না, সবাই মিলে একসঙ্গে পাল্টা গুলি করে দানবটাকে ওখানে খতম করে দেয়। আসলে তারা যে সেফটি প্লেসটা আশ্রয় নিয়েছিল ওটা ছিল একটা বিশাল লবণের ফ্যাক্টরি। ডেভিড বুঝতে পারে এই দানবগুলোর আসল দুর্বলতা হলো লবণ আর নোনা জল, তাই সে ফ্যাক্টরির নোনা জলের মেন ট্যাঙ্কিটা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে ছেলে টাইলারের কাঁধে হাত রেখে বলে, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি সবার খেয়াল রেখো। ঠিক তখনই এতদিনের সব মান অভিমান ভুলে লরা আবেগপ্রবণ হয়ে ডেভিডকে শক্ত করে জড়িয়ে ধরে একটা ভালোবাসার কিস করে। এই রোমান্টিক দৃশ্য দেখে ডেভিডের বাবা পরিস্থিতি হালকা করতে একটু মজা করেই বলে, আরে এটা তো তোমরা পরেও করতে পারবে, আগে তো বেঁচে ফিরি। বাবার এই কথায় ডেভিড মুচকি হেসে নোনা জলের ট্যাঙ্কিটা খোলার জন্য ভেতরের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছাতেই ডেভিডের চোখ ছানা বড়া। সে দেখতে পায় একটা দানব একটা মানুষকে জ্যান্ত ছিঁড়ে খাচ্ছে। ডেভিড আর এক মুহূর্ত নষ্ট না করে সাবধানে মেইন ভাল্ব ঘুরিয়ে ট্যাঙ্কিটা খুলে দেয়, কিন্তু রক্তপিপাসু প্রাণীটা ডেভিডকে দেখে ফেলে এবং তার পেছনে তাড়া করতে শুরু করে। ডেভিডের কাছে কোনো বন্দুকও ছিল না,
তাই সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে লবণের একটা বোমা বানিয়ে ওটার দিকে ছুঁড়ে মারে। লবণ গায়ে লাগতেই দানবটা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং সেখানেই মারা যায়। এদিকে লবণের মেইন লাইনে পানি পৌঁছাতেই একটু সময় লেগেছিল, আর এই ফাঁকে ঝাঁকে ঝাঁকে দানব লরা, টাইলার আর বাকিদের দিকে ধেয়ে আসে। ডেভিডের বাবা তখন একাই বীরের মতো একটা কুড়াল হাতে নিয়ে নেয় এবং সামনে যা পাচ্ছিল কোপাতে শুরু করে। কিন্তু একা একজন মানুষের পক্ষে এতগুলো দানবকে একসাথে সামলানো সম্ভব নয়। ঠিক যখনই মনে হচ্ছিল সবকিছু শেষ, ঠিক তখনই ডেভিড নোনা জলের মেইন পাওয়ার সুইচটা অন করে দেয়। দেখতে দেখতে পুরো ফ্যাক্টরি জুড়েই হাই প্রেশারে নোনা জল স্প্রে হতে শুরু করে, আর নোনা জলের স্পর্শে আসতেই দানবগুলো অ্যাসিডের মতো গলতে শুরু করে আর একে একে সবকটা ছাই হয়ে যায়। একই সাথে আকাশের দিকে তাকিয়ে দেখা যায় সূর্যগ্রহণের সময়সীমা শেষ হয়ে গেছে, আর গ্রহণ শেষ হতেই অলৌকিকভাবে পৃথিবীর সব দানব একেবারে মাটির নিচে অন্ধকারে ঢুকে গেছে। অবশেষে ডেভিডের পুরো পরিবার এই মহাবিপদ থেকে বেঁচে যায়। সবাই বুকে হাত দিয়ে এক দীর্ঘ শান্তির নিঃশ্বাস ফেলে। তারা বাংকার থেকে বেরিয়ে এক নতুন ভোরের মুখোমুখি হয়, আর এভাবেই এক বুক থ্রিল আর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।